আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভেক্টরের আরেকটি নতুন টপিক নিয়ে তোমার সামনে উপস্থিত হলাম। আজকের টপিকের আলোচনার বিষয় হলো ভেক্টর বিভাজন। দেখো, আমরা এর আগের আলোচনাগুলোতে একটা বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর দেওয়া থাকতো, এই ভেক্টরের ফলাফল নির্ণয় করতাম, তাই কি না? তো ধরে নাও যে এই ক্ষেত্রে এখানে পি এর একটা মান দেওয়া থাকতো, কিউ এর মান দেওয়া থাকতো আলফা। তার মানে আমাদের কাছে কী কী দেওয়া থাকতো? আমাদের কাছে পি ভেক্টর দেওয়া থাকতো, কিউ দেওয়া থাকতো, এবং পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা দেওয়া থাকতো। আমরা নির্ণয় করতাম আর নির্ণয় করে ফেলতাম আমরা। তো আজকে আমরা আমাদের আজকের আলোচনায় আমরা এটার বিপরীত কাজটা করব। কি করব আমরা আসলে? দেখো, এবার আমাদের কাছে এরকম একটা ভেক্টরই দেওয়া আছে, ধরুন আর ভেক্টর দেওয়া আছে। এই আর ভেক্টরটাকে দুটো উপাংশে বিভক্ত করে ফেলবো। দুটো উপাংশে আমরা কীভাবে ভাঙতে পারি? দেখো, এটার ক্ষেত্রে যদি আমরা এই আলফা মান দিয়ে দেওয়া থাকে, পি আর কিউ দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা নির্দিষ্ট একটা মানই পাবো এখান থেকে। কীরকম? ধরে নাও যে পি ভেক্টরের মান 5 নিউটন, ধরে নাও বলের কথা আলোচনা। কিউ ভেক্টরের মান ধরে নাও যে 10 নিউটন। তাহলে 5 আর 10 নিউটনের মধ্যবর্তী কোণ আলফার কিছু একটা মান দেওয়া ছিল, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু একটা লব্ধির মান পাবো। ধরে নাও, যেটা বোঝার সুবিধার্থে বললাম যে এটা ধরে নাও 11 নিউটন আসলো। ওকে, তো এবার আমরা করব কি, এই 11 নিউটন বলটাকে দুটো উপাংশে বিভক্ত করে ফেলবো। কিন্তু এখানে একটা সমস্যা কি, দেখো 11 নিউটন বলটাকে অনেকভাবে দুই উপাংশে বিভক্ত করা যায়। এই 11 নিউটন বলটাকে আমরা কীভাবে আনতে পারি? দেখো, এখানে যদি এটা 11 নিউটন বল হয়, 11 নিউটন, তাহলে আমরা বলতে পারি যদি এখানে যদি এইভাবে যদি ভেঙে ফেলি ভেক্টরটাকে, দেখো এইভাবে, তাহলে এখানে একটা সামান্তরিক পাওয়া যাবে, তাই কি না? দেখো, এখানে একটা সামান্তরিক, এই সামান্তরিক। তাহলে বলতে পারি আমরা যদি 11 নিউটন বলটাকে ভেঙে ফেলি এখানে, তাহলে এখানে কিছু একটা মান পাবো পি এই বরাবর, আর এই বরাবর কিছু একটা মান পাবো, তাই কি না? আবার এটাকে যদি এইভাবে না ভেঙে যদি আমরা এটাকে এইভাবে ভেঙে ফেলি, দেখো এখানে এইভাবে লম্বলম্বিভাবে ভাঙি, তাহলে কিন্তু দেখো 11 নিউটন বল যদি এখানে থাকে, তাহলে এবার এই অংশ আর এই অংশের মান যেরকম ছিল, এই অংশ আর এই অংশের মান যেরকম ছিল, অবশ্যই সেরকম হবে না। তার মানে একটা যে ভেক্টর তোমাকে দেওয়া আছে, ভেক্টরটাকে তুমি বিভিন্ন উপায়ে বিভিন্ন অংশে বিভক্ত করে ফেলতে পারো। তো আমরা করব কি, তাহলে আমাদের জন্য এটার জন্য কি করতে হবে? তাহলে দেখো, তাহলে আমরা যে ভেক্টরটাকে ভেঙে ফেলবো, অবশ্যই এই ভেক্টরের কোন বরাবর ভাঙবো মানে কোন দিক বরাবর ভাঙবো, ভেঙে ফেলবো, বিভক্ত করব, সে অবশ্যই তোমাকে সেই কোণের মানগুলো দিয়ে দেওয়া থাকবে। ধরে নাও যে এই আর ভেক্টরটাকে আমরা এক্স অক্ষ না মানে এক্স বরাবর ভেঙে ফেলবো, আর এই ওয়াই বরাবর ভেঙে ফেলবো, দুটো উপাংশে বিভক্ত করব। তাহলে এক্স বরাবর যে আর এর যে অংশটা, এক্স বরাবর আরের যে অংশটা সেটার জন্য আলফা কোণ, আর ওয়াই বরাবর আরের যে অংশটা সেটার জন্য আমরা বিটা কোণ চিহ্নিত করতে পারি। ওকে, তাহলে আমরা এখন বলতে পারি যে এক্ষেত্রে কী আছে? তাহলে এক্ষেত্রে আমাদের কাছে লব্ধি দেওয়া আছে। লব্ধিটাকে আমরা যেভাবে ভেঙে ফেলবো, যে উপাংশে, সেই কোণগুলো দেওয়া আছে, মানে আলফা বিটা দিয়ে দেওয়া আছে। তাহলে আমাকে এবার বের করতে হবে কি জানো, যে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ আমরা আগে কি করতাম, আমরা পি কিউ দেওয়া থাকতো, আর বের করতাম। এবার কি আছে, আর দেওয়া আছে, এই পি কিউ নির্ণয় করবো। পি কিউ মানে এক্স ওয়াই নির্ণয় করে ফেলবো। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে আমরা কি করতে চাই, এই আর ভেক্টরটাকে এক্স বরাবর এবং ওয়াই বরাবর দুটো উপাংশে বিভক্ত করতে চাই। তাহলে এই আর ভেক্টরটা এক্স বরাবর আর এর যে অংশটা পাবো, সেই অংশটার মধ্যবর্তী কোণ আলফা, আর ওয়াই বরাবর যে আর এর অংশটা পাবো তার মধ্যবর্তী কোণ বিটা ধরলাম। যেহেতু এটা সামান্তরিক, তাহলে এটা ওয়াই হলে এটাও কি হবে, ওয়াই হবে, আর এটা এক্স হলে এটাও এক্স। আচ্ছা, এটা প্রয়োজন নেই। তাহলে এটা যদি আলফা হয়, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এটা যদি বিটা হয়, তাহলে অবশ্যই এটা কি, এই কোণের মান কী হবে, এই কোণের মানও বিটা হবে। তাহলে এই কোণটার মান বলো তো দেখি কী আসবে? এই কোণটার মান, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, এখন আমরা চাচ্ছি কি, এইখানে আমরা এটা সামান্তরিক নাম দিই, মনে করো যে ও এ বি সি সামান্তরিক। তাহলে ও এ বি সি সামান্তরিক, আমাদের এই ত্রিভুজটার কথা বলছি, ও এ বি, এই ত্রিভুজের মধ্যে, তাহলে ত্রিভুজ ও এ বি এ সাইন সূত্র ব্যবহার করলে, আমরা যে সাইন সূত্র সম্পর্কে আমাদের ধারণা আছে, সাইন সূত্র ব্যবহার করলে আমরা কী লিখতে পারি, এক্স ডিভাইডেড বাই, মানে এই বাহুটাকে নির্বাচন করলাম, এই বাহুর বিপরীত কোণ কী ছিল, বিটা। তাহলে আমরা লিখবো হলো সাইন বিটা সমান, এটা কি ছিল, ওয়াই বাহু। তাহলে ওয়াই বাহু নিলাম, ওয়াই বাহুর বিপরীত কোণ কী ছিল, আলফা, তাহলে এটা নেব হলো সাইন আলফা। আর এখানে কি ছিল, এখানে ছিল আর, তাহলে আর বাহুর বিপরীত কোণ হবে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এখানে তিনটা অনুপাত, এক্স ডিভাইড বাই সাইন বিটা, ওয়াই ডিভাইড বাই সাইন আলফা, আর আর ডিভাইড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা।
তাহলে এটা প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত, তৃতীয় অনুপাত। আমরা প্রথম অনুপাত আর তৃতীয় অনুপাতটা যদি নেই তাহলে কি লিখতে পারি, প্রথম অনুপাত আর তৃতীয় অনুপাতটা নিলাম, তাহলে এক্স ডিভাইড বাই সাইন বিটা সমান আর ডিভাইড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। প্রথম আর তৃতীয় অনুপাতটা নিলাম। এখান থেকে খেয়াল করো, এক্স ডিভাইড বাই সাইন বিটা ইকুয়াল আর ডিভাইড বাই সাইন 180 ডিগ্রি। তাহলে কোন কোঅর্ডিনেটে পড়তেছে, সাইন 180 ডিগ্রি দেখো, তাহলে এই কোঅর্ডিনেটে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, মানে এখানে কোথাও হবে। তাহলে এখানে সাইন কী হবে, সাইন প্লাস হবে, তাহলে সাইন লিখলাম, আর জোড় গুণিতকের জন্য সাইন সাইন থাকবে, আলফা প্লাস বিটা। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল আর সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে বড় দেখি এটা কী নির্ণয় করে ফেললাম, এটা নির্ণয় করে ফেললাম হলো এই যে আমাদের প্রদত্ত যে ভেক্টরটা ছিল আর, এই আর ভেক্টরকে আমরা এই এক্স বরাবর এবং ওয়াই বরাবর দুটো উপাংশে বিভক্ত করছি। এই এক্স বরাবর বিভক্ত করা উপাংশের মানটুকু এক্স ইকুয়াল টু আর সাইন বিটা সাইন আলফা প্লাস বিটা। অনুরূপভাবে আমরা যদি এই প্রথম অনুপাত আর তৃতীয় অনুপাত নিয়েছিলাম, এবার দ্বিতীয় অনুপাত এবং তৃতীয় অনুপাতটা যদি নিই তাহলে কি হবে, দ্বিতীয় অনুপাত এবং তৃতীয় অনুপাত। দ্বিতীয় অনুপাতটা কি ছিল, দ্বিতীয় অনুপাত ছিল ওয়াই ডিভাইড বাই সাইন আলফা ইকুয়াল আর ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, ওয়াই ডিভাইড বাই সাইন আলফা ইকুয়াল আর ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়াল আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এটা কি নির্ণয় করে ফেললাম বলো তো দেখি, এটা হলো কি, এটা হলো এই আর ভেক্টরের ওয়াই বরাবর যে উপাংশটা ছিল সেই উপাংশের মানটুকু। তাহলে আর সাইন আলফা প্লাস বিটা। তাহলে দেখো এই বক্স করার সূত্র দুটোর দিকে তাকাও, দেখো এখানে একটু ঝামেলা হতে পারে যে কখন আলফা বসাবো কখন বিটা বসাবো। এক্স বরাবর উপাংশ নিয়েছিলে তখন তুমি কি নিলা, সাইন বিটা, এই যে বিটা কোণ। তাহলে তুমি এখানে কি ছিল দেখো, এক্সের যে অপোজিট কম্পোনেন্টটা, মানে যেটা অপোজিট উপাংশটা ছিল সেই উপাংশের মধ্যবর্তী কোণ বিটা নিলাম। আর এই ক্ষেত্রে ওয়াই নির্ণয়ের সময় কী নিয়েছিলাম দেখো তো, ওয়াই নির্ণয়ের সময় নেওয়া হয়েছিল হলো এই ওয়াইয়ের যে অপোজিট যে অংশটা আছে সেটার মধ্যবর্তী কোণ আলফা, এখানে আলফা নিলাম। বাকি কিন্তু সব ঠিক আছে। দেখো এক্স ইকাল টু সাইন আলফা প্লাস বিটা, এখানে কি ছিল ওয়াই ইকাল টু সাইন আলফা প্লাস বিটা, এখানেও আর সাইন ছিল, এখানেও আর সাইন ছিল, শুধু আলফা আর বিটার মধ্যে সমস্যাটা ছিল। আশা করি বুঝতে পারছি। আর কি আমরা দুটো উপাংশে বিভক্ত করলাম, এটা আমাদের যে কোনো একটা কোণে আমরা দুটো উপাংশকে বিভক্ত করছিলাম। আমরা চাচ্ছিলাম কি এবার এই আরকে লম্ব উপাংশে বিভক্ত করব। তাহলে আমরা আরকে কী করব, লম্ব উপাংশে বিভক্ত করব। দেখে নাও একটু, তাহলে এটা যদি আর হয় তাহলে আরের দুটো লম্ব উপাংশ দুটো লম্ব উপাংশ বিভক্ত করে ফেলবো, ঠিক আছে। ওকে, তাহলে দেখো, তাহলে এই লম্ব উপাংশ যদি বিভক্ত করতেছি তাহলে এই পুরো কোণের মানটা কী হবে, 90 ডিগ্রি। আর ধরে নাও যে এই কোণটাকে আমরা কি থিটা দ্বারা থিটা বিবেচনা করলাম, থিটা। তাহলে এই কোণটা কী হবে, এই কোণটা হবে হলো 90 মাইনাস থিটা। ওকে, তাহলে আমরা একটু আগে দেখলাম যে কোনো উপাংশে বিভক্তকরণ করার ক্ষেত্রে যে সূত্রটা ছিল আমাদের, তাহলে এটা ছিল হলো এক্স ইকুয়াল কি ছিল, আর সাইন আলফা ডিভাইড বাই সাইন, সরি এটা বিটা ছিল, সাইন আলফা প্লাস বিটা ছিল এটাতে। আর ওয়াই অক্ষ বরাবর কী ছিল, ওয়াই বরাবর কী ছিল, আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। আমরা এই অংশটাকে এই সূত্র এই চিত্রের সাহায্যে এই দুটো উপাংশে বিভক্ত করতে চাই। দেখো খেয়াল করো, তাহলে এটা কি ছিল, আর সাইন, একটু খেয়াল করো, আমরা এক্স উপাংশ নিয়েছিলাম আর ওয়াই, তাহলে এক্স উপাংশ যখন নেব তখন অপর যে উপাংশটা রয়েছে ওয়াই তার মধ্যবর্তী কোণ, অর্থাৎ কী ছিল 90 মাইনাস থিটা। ওকে, নিচে কী ছিল সাইন। দেখো এবার কী হয়েছে, এই দুটো তো কোণ ছিল না, আরকে বিভক্ত করার জন্য দুটো কোণ আমরা নির্বাচন করি, এই দুটো কোণ মিলে কত আসছে 90 ডিগ্রি। ওকে, আর এখানটায় তাহলে কী ফলাফল হবে দেখো, সাইন 90 কী হয়ে যাবে, আর কস থিটা। ওকে, ডিভাইড বাই সাইন 90 ডিগ্রি মান 1। আচ্ছা, এটা আমার লেখা দরকার নেই, তাহলে আমরা সরাসরি লিখি আর কস থিটা। অনুরূপভাবে কি লিখতে পারি, ওয়াইয়ের দিকে তাকাও, তাহলে ওয়াইয়ের দিকের ক্ষেত্রে কী হবে, আর সাইন আলফা ছিল, তাহলে আমরা কি ওয়াই অক্ষ বরাবর যে অংশটা তার জন্য কি তার যে অপোজিট যে
উপাংশটা ছিল তার মধ্যবর্তী কোণ। তাহলে আমরা কি লিখব, আর সাইন থিটা ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। 90 ডিগ্রি কেন, দুটো কোণের সমষ্টি। ওকে, তাহলে এটা কি হবে, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে আর সাইন থিটা হচ্ছে। তার মানে যদি আমরা এইটাকে লম্ব উপাংশে বিভক্ত করি এই ভেক্টরটাকে, তাহলে আমরা কী পাবো, এক্স ইকাল টু আর কস থিটা আর ওয়াই ইকাল টু আর সাইন থিটা। এটা সম্পর্কে তোমাদের আগেও ধারণা দেওয়া হয়েছিল। দেখো আমরা বলেছিলাম এটা যে কোনো একটা ভেক্টরকে যদি আমরা যে কোনো একটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ পেতে চাই, তার সেটার জন্য কী হবে, আর কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশের জন্য হবে আর সাইন থিটা। এটা অক্ষের জন্য মূলত হলো থিটার জন্য। আমরা যদি থিটাটাকে এক্স অক্ষের সাথে নির্বাচন করি, তার জন্য কস থিটা হয়ে যাবে, আর যার সাথে আমি কোণ নির্বাচন করব না সেটার জন্য কী হয়ে যাবে, সাইন থিটার। সম্পর্কে তোমাদের আগেও আলোচনা করা হয়েছে। বিভক্তকরণ নিয়ে বেশ কিছু আলোচনা আছে তোমাদের বইয়ের মধ্যে, অনেকগুলো বিষয় আছে। এর মধ্যে খ নাম্বারের প্রশ্ন, বিশেষ করে জ্ঞানমূলক এবং অনুধর্মমূলক প্রশ্ন অনেক বিষয়গুলো আসে, সেগুলো নিয়ে আমরা ছোট্ট করে আলোচনা করি। হাঁটার ক্রিয়া ব্যাখ্যা করি। এটা হলো আমাদের পা। তাহলে রাস্তা যখন আমরা হাঁটি মূলত কী করি, দেখো হাঁটার সময় কিন্তু আমরা পাটাকে সমান বয়ে ফেলি না, আমরা এইভাবে একটু অ্যাঙ্গেল করে পাটাকে ফেলি, তাই না? তাহলে দেখো আমরা যদি বলি যে রাস্তায় আমি একটা এই রাস্তার উপরে আমি একটা ক্রিয়া বল, মানে একটা বল প্রয়োগ করতেছি, এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি। ক্লিয়ার? তাহলে আমরা কী হবে, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা কি জানি, এই প্রত্যেক ক্রিয়ারই সমান আর বিপরীত একটা প্রতিক্রিয়া থাকবে। তাহলে বিপরীত প্রতিক্রিয়া, তাহলে আমরা এই বরাবর একটা প্রতিক্রিয়া পাবো। এই প্রতিক্রিয়াটাকে আমরা দুটো উপাংশে বিভক্ত করে ফেলতে চাই। দেখো এই দিকের একটা আনুভূমিক উপাংশ আর এই দিকে হলো উলম্ব উপাংশ। তাহলে আমরা একটু আগে দেখলাম, দেখো ধরে নাও যে এই এফটা এই আনুভূমিক উপাংশ থিটা কোণ করে আছে, থিটা। তাহলে বলো দেখি আমরা যে বল প্রয়োগ করলাম, যে বলে যে প্রতিক্রিয়াটা হলো, এই প্রতিক্রিয়াটা আমরা দুটো উপাংশে বিভক্ত করে বলছি এফ। তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশটা সেটা হবে হলো এফ কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ যেটা হবে এফ সাইন থিটা। একটু আগে আমরা আলোচনা করছি, কিন্তু আমরা যেটার সাথে কোণ নির্বাচন করব তার কস থিটা। ওকে, তাহলে বলো দেখি এই এফ সাইন থিটাটা কী করবে আর এফ কস থিটাটা কী করবে। এই এফ কস থিটা মানে এফ বলের যে এই অংশটা এফ কস থিটা, এই এফ কস থিটাকে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এফ সাইন থিটাটা কী হবে, আমার আপাত ওজন কিছুটা কমিয়ে দেবে, কারণ ওজন কোন দিকে কাজ করে, ওজন কোন দিকে কাজ করে, ডাব্লিউ এম জি নিচের দিকে কাজ করে। তাহলে যেহেতু বিপরীত দিকে এর বিপরীত দিকে কাজ করছে, তাই আপাত ওজনটা কিছুটা কমিয়ে দেবে, আমরা সামনের দিকে হাঁটতে পারবো। এখন ব্যাপারটা যদি আমরা সোজা হয়ে যেতাম, একদম সোজাসুজি যদি থাকতাম এইভাবে, মানে আমরা পাটাকে যদি এইভাবে ফেলতাম, দেখো ধরুন পাটাকে আমরা এইভাবে ফেলছি, তারপর দেখি আমরা ক্রিয়া সৃষ্টি করতাম এই বরাবর, তাই কি না? তাহলে এটার প্রতিক্রিয়া পাওয়া যেত। তাহলে এই দিকের কোনো অংশ কি পেতাম আমরা, এই দিকের অংশ, এদিকে অংশ নাম কী ছিল, এফ কস থিটা। তো এফ কস থিটা কী হবে, তাহলে এফ কস 90 ডিগ্রি, তাহলে এটা আলটিমেটলি কী হয়ে যাবে, এটার মান 0 হয়ে যাবে। তার মানে এইভাবে যখন আমরা হাঁটতে যাবো তখন কিন্তু আমরা আসলে সামনের দিকে আগাতে পারবো না, আমরা কিন্তু বাস্তব ক্ষেত্রে তাই দেখি, তাই কি না? ওকে, এবার লন রোলারের ব্যাপারটা একটু দেখবো। লন রোলার কোনগুলো আসলে দেখো, তোমরা ওই যে ক্রিকেট খেলার পিচ দেখছো না, এই পিচটাকে ওই শক্ত করার জন্য রোল করা হয় একটা রোলার দিয়ে, হ্যাঁ, তো ওটাকে লন রোলার বলা হয়। তো এই লন রোলারটার ক্রিয়াটা কীভাবে, দেখো লন রোলার আমরা শুধু চাকাটাকে নিয়ে আলোচনা করতেছি। লন রোলারকে দুইভাবে আমরা সরাতে পারি বা এটা দিয়ে কাজ করতে পারি, একটা হলো টেনে নিয়ে যেতে পারি, আবার একটা হলো ঠেলে নিয়ে যেতে পারি। তো এই লন রোলারের আমি পুরো চিত্রটা আঁকলাম না, জাস্ট শুধুমাত্র এই চাকাটাকে অঙ্কন করলাম। এটা ছিল চাকা, তাহলে আমরা এটা যে হাতল ছিল, এই হাতল বরাবর এই বরাবর মনে করো এফ বল প্রয়োগ করলাম, এই বরাবর এফ বল প্রয়োগ করলাম। তো এখন এই বলটাকে আমরা জানি যে মানে এবং দিকে ঠিক রেখে দিকে বর্ধিত করে নিলাম এটাকে। তাহলে এই বলটা, এই যে এফ বলটা ছিল, এটা এফ বলটার আনুভূমিক উপাংশ এবং একটা এই বলটাকে ভেঙে ফেলছে, এই বরাবর একটা অংশ পেতে চাই। তাহলে এই বলটার আমরা ধরে নাও যে আনুভূমিকের সাথে এই বলটা থিটা কোণ করে আছে, কী কোণ করে, থিটা কোণ করে আছে। তাহলে এই বলটার আনুভূমিক উপাংশ কতটুকু যেন বলছিলাম, তাহলে এটা হবে এফ কস থিটা, মানে যার সাথে কোণ আছে তার কস থিটা, আর এই পাশেটা কী হবে, এফ সাইন থিটা। বুঝতে পারছি? তাহলে এখন দেখো তো এই রোলারটার একটা ওজন আছে কিনা, এদিকে এই রোলারটার ওজন আছে, ওজন বল এইদিকে আছে, তাহলে এটা হলো এমজি পরিমাণ বল। তাহলে বলো তো এবার এই ক্ষেত্রে কী হলো, এই রোলারটা তুমি যখন এভাবে ঠেলে নিয়ে যাবা, তাহলে এই রোলারটাকে সামনে আগাবে কে, এফ কস থিটা, আর নিচের দিকে ওজন ছিল, ওজনের সাথে আরেকটা অংশ যুক্ত হয়ে গেল, এই এফ বলের এই একটা অংশ যোগ হয়ে গেছে এখানে, মানে এই বস্তুটার, এই রোলারটার আপাত ওজন বৃদ্ধি পাইছে। আচ্ছা, এবার এটারটা একটু দেখি, যখন টানার ক্ষেত্রে আলোচনা করবো সেটার ক্ষেত্রে দেখি। তাহলে আমরা ধরে নেবো যে এটাকে হাতল বরাবর এই দিকে টানছি এফ পরিমাণ বলে, তাহলে এটা আনুভূমিক উপাংশ আর এটা উলম্ব উপাংশ, তাই কি না? তার আনুভূমিকের সাথে ধরে নাও এই রোলারটাকে থিটা কোণে টানা হচ্ছে।
তো এক্ষেত্রে কী হবে, তাহলে যেহেতু কোণটাকে এখানে নির্বাচন করছি, তাহলে আমরা বলবো এটাকে এফ কস থিটা, আর এই বড় উপাংশটা হবে হলো এফ সাইন থিটা। আচ্ছা দেখো তো, তাহলে ওজন কোন দিকে কাজ করছিল, ওজন কাজ করছিল এই দিকে, নিচের দিকে কাজ করছিল। ওজনটা কি ছিল, ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি পরিমাণ ওজন নিচের দিকে কাজ করছিল। এই ক্ষেত্রে দেখো তো, এই রুলারটা তুমি যখন ঠেলছো তখন কি হচ্ছে, তার ওজনের সাথে এই এফ এর আরেকটা অংশ যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে এখানে আপাত ওজন, যেটাকে আমরা ডব্লিউ প্রাইম যদি বলি, তাহলে কি হবে, তার ওজন ছিল এমজি, এর সাথে কি আর হচ্ছে এফ সাইন থিটা। ওকে, তাহলে তার মানে এই রোলারটার আপাত ওজন বেড়ে যাচ্ছে। আর এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে যদি আমরা আপাত ওজন ডব্লিউ প্রাইম বলি, তাহলে এটাকে কী বলবো আমরা, তাহলে এটা ছিল এমজি, এখান থেকে কতটুকু বাদ হচ্ছে উপর দিকে এফ সাইন থিটা, তাহলে এফ সাইন থিটার অংশ এখান থেকে বাদ হচ্ছে। ঠেলার ক্ষেত্রে আর টানার ক্ষেত্রে কোনটাতে সহজ, সরাসরি ধরে নিয়ে যাওয়া সহজ কোনটাতে, অবশ্যই টানার ক্ষেত্রে, কারণ এখানে কিছুটা ওজন কম অনুভূত হয়, সহজেই টানা যাবে। ঠিক আছে, এই রোলারটার এফ কস্তাটা কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে রোলারটাকে, তাহলে একবার আপাত ওজন বৃদ্ধি পাবে, একবার আপাত ওজন কমে যাবে। নৌকার গুণ টানা, এই নৌকাটাকে কী করা হতো, নৌকার মধ্যে এই পাড় থেকে একজন কী করতো, নৌকাটাকে এভাবে টানতো, টেনে নিয়ে যেত, নৌকাটা সামনের দিকে এগিয়ে যেত। তো এটা হলো গুণ টানা বলা হয় এটাকে। হ্যাঁ, তো ধরে নাও যে এক ব্যক্তি এখানে এই নৌকাটাকে এভাবে টানছে, তাহলে নৌকাটা সামনের দিকে অগ্রসর হবে। তাহলে এই যে বলটা ছিল এফ বলে টানছে, তাহলে এফ বলে দুটো উপাংশে বিভক্ত করি, একটা হলো আনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। তাহলে এটা কি হয়েছে, এটা যদি থিটা ধরি মানে আনুভূমিকের সাথে, তাহলে আমরা কি বলতে পারবো, এই অংশের নাম হলো এফ কস থিটা, আর এটার নাম হলো এফ সাইন থিটা। ওকে, তাহলে কি হবে, এই এফ কস থিটা নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আর এফ সাইন থিটা কী করবে, এই নৌকাটার আপাত ওজনকে কমিয়ে দেবে কিছুটা, কারণ ওজন কোন দিকে, নিচের দিকে, এমজি নিচের দিকে। তা এভাবেই নৌকাটা আসলে সামনের দিকে অগ্রসর হয়। ওকে, তো চলো কিছু ম্যাথ করি, ম্যাথ করলে বিষয়টা এই আমরা যে ভেক্টর বিভাজন করলাম এটা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এক নম্বর ম্যাথটাতে কি বলছে, 75 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি বলের লব্ধি 12 নিউটন এবং তা একটির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বল দুটির মান নির্ণয় করো। তাহলে এখানে কি ছিল, দুটি বল ছিল, ধরুন এটা এক্স, এটা ওয়াই। ওকে, এদের লব্ধি কি ছিল, এদের লব্ধি ছিল আর। কি বলছিল, লব্ধি একটির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, একটির সাথে কি যে কোনো একটার সাথে আমি 45 ডিগ্রি ধরতে পারি, এবং এদের মধ্যবর্তী কোণ ছিল 75 ডিগ্রি। তাহলে আমরা একটির সাথে ধরে নাও যে লব্ধিটা এক্সের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে, তাহলে আমরা এটা ওয়াইয়ের সাথে কি ধরতে পারি, ওয়াইয়ের সাথে হলো 30 ডিগ্রি কোণ। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা যে সূত্রটা শিখে ফেললাম এখান থেকে লিখতে পারি যে আলফা ইকাল টু কত ছিল, 45 ডিগ্রি, আর ধরুন বিটা ইজ ইকাল টু 30 ডিগ্রি, লব্ধি আর ছিল 12 নিউটন, ঠিক না। এই তথ্যগুলো দেওয়া আছে। নির্ণয় করতে বলছে বল দুটির মান নির্ণয় করতে, মানে এই যে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা সূত্র পড়ছিলাম এই শুরুতেই, দেখো কি ছিল সেটা, এক্স ইকুয়াল কি ছিল, নিচে ছিল সাইন আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা মানে কি জানো, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী, তাহলে টোটাল কোনটা, তাহলে আমরা কি লিখতে পারি, সাইন 70 ডিগ্রি। আচ্ছা, আমরা এই সূত্রটাই লিখে দিই আগে, সাইন আলফা প্লাস বিটা ছিল, আর উপরে কি ছিল, যদি এক্স বরাবর মান নিতাম তাহলে কি হতো, তার অপোজিট যে অংশটা রয়েছে তার মধ্যবর্তী কোণ, তাহলে তার অপোজিটে কি আছে, ওয়াই, তাহলে ওয়াই, তাহলে এখানে লিখবো হলো আর সাইন, আমি 30 ডিগ্রি কি লিখছিলাম, 30 ডিগ্রি বিটা, তাহলে আর সাইন বিটা। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি, তাহলে লিখতে পারি আর সাইন বিটার মান কি ছিল, 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা মিলেই তো কত ডিগ্রি, 75 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রি দেব। ক্যালকুলেটর থেকে মানটা কত আসবে, এখানে দেখো 6.211 নিউটন। ওকে, অনুরূপভাবে আমরা ওয়াই বরাবর যদি মানটা নির্ণয় করি, তাহলে ওয়াই সমান কি আসবে, আর সাইন আলফা প্লাস বিটা। এখান থেকে মানটা কি বলতে পারি, তাহলে আর এর মান ছিল হলো 12 সাইন আলফা ছিল কত, 45 ডিভাইডেড বাই সাইন 75। ওকে, বসে থাকো 8.78 নিউটন। তাহলে এটা একটা উত্তর, আর এটা একটা উত্তর। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। দেখো 2 নম্বরটাতে কি বলছে, 6 নিউটন বল ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত, এক্স ও ওয়াই অক্ষের দিকে বলটির অংশক নির্ণয় করো। খুব সহজ ম্যাথ, চিত্রটা একটু অঙ্কন করি। 6 নিউটন বলটা ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত, এক্স ও ওয়াই অক্ষের দিকে বলটির অংশক নির্ণয় করো। তাহলে দেখো, তাহলে আমাদের এক্স অক্ষের দিকে
এবং ওয়াই অক্ষের দিকে বলটির অংশ মানে উপাংশ নির্ণয় করতে হবে। খুব সহজ ব্যাপার, তোমাদেরকে বলা হয়েছিল যে যার সাথে কোণ তার cos θ বসে দিলেই হয়ে যায়। তাহলে আমরা বলি ওয়াই অক্ষের দিকে অংশ কত, 60 cos 30 ডিগ্রি 51.961 নিউটন। আর এই 60 নিউটন বলের এক্স অক্ষ বরাবর উপাংশ কত বা এক্স অক্ষ বরাবর অংশ কতটুকু, তাহলে 60 sin 30 নিউটন। খুবই সহজ ম্যাথ ছিল। ওকে, আশা করি বুঝতে পারছো। 3 নম্বর ম্যাথটাতে কি বলছে দেখো, একটি লন রোলার টানা বা ঠেলার সময় এর হাতলে আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করা হলো। টানার সময় ওজন ঠেলার সময় ওজন অপেক্ষা কতটুকু কম হবে। আমরা কিন্তু জানি যে টানার সময় ওজনটা কিছুটা কমে যায়, আমরা যে একটু আগে আলোচনা করছিলাম সেখান থেকে দেখতে পারছিলাম আমরা। ওকে, তাহলে আমরা লন রোলার দুটো এঁকে ফেলি। তাহলে এইটা ধরে নাও যে ঠেলার সময়, তাহলে এটা ছিল, তাহলে এই বরাবর ধরে নাও যে এফ পরিমাণ বলে ঠেলা হচ্ছে, এফ এর মানটা দিয়ে দেওয়া আছে, এফ এর মানটা কতটুকু 19.6 নিউটন। তাহলে এটা একটা আনুভূমিক অংশ আর এটা উলম্ব অংশ, ঠিক না? এই বলটা দুটো অংশে বিভক্ত হয়ে গেছে। তো আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ ছিল বাবা, 40 ডিগ্রি কোণে। আর এটার ক্ষেত্রে কি ছিল, এটার ক্ষেত্রে টানার সময় এটা ছিল, হাতলটা ছিল, তো এখানে এফ পরিমাণ বলে টানা হচ্ছে মানে 19.6 নিউটন। এটা আনুভূমিক অংশ, এটা উলম্ব অংশ। তো আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ টানা হয়েছিল, 40 ডিগ্রি। এই হলো দুটো ব্যাপার। এখন আমরা এখান থেকে যখন ঠেলা হয়েছিল, ঠেলার ক্ষেত্রে আমরা এই বল ছিল এফ পরিমাণ বলে ঠেলা হয়েছিল, তাহলে এফ বলের আনুভূমিক অংশের মানটা কত, তাহলে আমরা বলবো এফ cos 40 ডিগ্রি। আর এফ বলের উলম্ব অংশের মান কত বলবো, তাহলে বলবো হলো এফ sin 40 ডিগ্রি। এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা কি বলতো, এই বরাবর আরেকটা বল আছে, সেটার নাম হলো ডব্লিউ। ওকে, ওজন। তারপর দেখি এই বরাবর মোট কতটুকু বল আছে, তাহলে এই বরাবর আমরা যদি বলি তাহলে এটার ওজন ছিল ডব্লিউ, আর এখানে এই এফ বলের একটা অংশ নিচের দিকে কাজ করছে, তার মানে এর আপাত ওজনটা কত হয়ে গেছে, ডব্লিউ ধরুন এর আপাত ওজন W1 ধরলাম, তাহলে কি এর ওজন ডব্লিউ ছিল প্লাস এফ sin 40 ডিগ্রি। ওকে, এবার এখানে আসি, এখানে দেখো এটাকে টানা হচ্ছিল এফ বরাবর এই বলে, তাহলে এবার এটার আনুভূমিক অংশ কত হবে, এফ cos 40 ডিগ্রি, আর এটার উলম্ব অংশ এফ sin 40 ডিগ্রি। আর এটা ওজন কোন দিকে কাজ করছে, ওজন ডব্লিউ নিচের দিকে। তাহলে এক্ষেত্রে আপাত ওজন যদি বলি আমরা W2 ধরলাম, তাহলে আপাত ওজন কত হবে, তাহলে ছিল W মাইনাস এফ sin 40 ডিগ্রি। ওকে, তাহলে একটু খেয়াল করো তো এখানে কোন ক্ষেত্রে ওজনটা বেশি হবে, এক্ষেত্রে ওজন বেশি হবে, এই ক্ষেত্রে আপাত ওজনটা বেশি। বলছিল যে এই দুটো ক্ষেত্রে কি বলছে, টানার সময় ওজন, ঠেলার সময় ওজন অপেক্ষা কত কম হবে। তাহলে আমরা কি করব, তাহলে কত কম হবে, কতটুকু কম, তাহলে ওজন কম হবে, কতটুকু কম হবে দেখো, W = এই ওজন ছিল, আপাত ওজন ছিল W1, এটার থেকে আমরা W2টা বাদ দেবো, তাহলে এতটুকু ওজন কম হবে কোন সময়, টানার সময়, ঠেলার তুলনায়। ওকে, তাহলে W1 এর মান কি ছিল, W প্লাস এফ sin 40 ডিগ্রি মাইনাস W প্লাস এফ sin 40 ডিগ্রি। ওকে, W কেটে গেল, তাহলে কি হবে 2F sin 40 ডিগ্রি 25.19 নিউটন। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। দেখো 4 নম্বর ম্যাথটাতে কি বলছে, বাতাস উত্তর পূর্ব 30 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে বইছে, বাতাসের উত্তরমুখী ও পূর্বমুখী উপাংশের মান কত। চিত্রটা আমরা দেখে নিই, চিত্রটা অঙ্কন করলেই বুঝতে পারবো ম্যাথটা কি বলছে। আমরা এটা আগেও এটা এরকম আমরা কিছু ম্যাথ করছিলাম। দেখো উত্তর পূর্ব 30 ডিগ্রি কোণ অর্থ কি, তাহলে প্রথমে যেটা বলা থাকবে তার সাথে কোনটা বসাবা। তাহলে প্রথমে কি বলা ছিল, উত্তর, তাহলে উত্তরের সাথে 30 ডিগ্রি কোণ কোন দিকে, পূর্ব দিকে, উত্তরের সাথে 30 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে বাতাসটা বইছিল, মানে বাতাস এই বরাবর বইছিল আর কি। তো বলছিল বাতাসের উত্তরমুখী উপাংশ এবং পূর্বমুখী উপাংশের মান কত। খুব সহজ ম্যাথ। দেখো এখানে কি বলছে যে উত্তরমুখী আর পূর্বমুখী উপাংশ, তাহলে আমরা উত্তরমুখী উপাংশটা বের করি। উত্তরমুখী উপাংশ, উত্তরমুখী বেগ ছিল, বেগ ভি ছিল 10 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে উত্তরমুখী উপাংশ কত হবে, বি cos 30 ডিগ্রি, বি মান ছিল 10 cos 30 ডিগ্রি।
একটু খেয়াল করো ভালো করে। আমরা কি বলছিলাম, যার সাথে কোনটাকে নির্বাচন করব তার শুধু cos θ বসিয়ে দেবো। 10 cos 30 মান ছিল হলো √3/2, তাহলে এটা হবে হলো 5√3 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হলো উত্তরমুখী উপাংশ। আর এটা কি ছিল, পূর্বমুখী উপাংশ। তাহলে আমরা লিখব পূর্বমুখী উপাংশ সমান, তাহলে এটা হবে v sin θ, যার সাথে কোণ নেই তার sin θ হবে। তাহলে v এর মান ছিল হলো 10 sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে এখান থেকে আসবে হলো 5 মিটার পার সেকেন্ড। ওকে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। দেখো 5 নম্বর ম্যাথটাতে কি বলছে, একটি ছবির ফ্রেম, এটা ছবির ফ্রেম আর কি, ছবির ফ্রেম চিত্রানুসারে ঝুলানো আছে, সুতার টান 10 নিউটন হলে ফ্রেমটির ভর কত। মানে ব্যাপারটা হয়েছে, এটা একটা ছবির ফ্রেম ছিল, এই ফ্রেমটা সুতা দিয়ে এইভাবে একটা আলপিনের সাথে দেয়ালের মধ্যে বেঁধে দেওয়া আছে। ওকে, তা বলছিল যে এই সুতার টানটা দিয়ে দেওয়া আছে, সুতার টান, এটা একটাই কিন্তু সুতা, হ্যাঁ, তো সুতার টান এই বরাবরে পিন বরাবর অবশ্যই এখানে টান কি করবে, তাহলে এই বরাবর একটা টান। বল দেখি সুতার ফ্রেমটার একটা ওজন আছে কিনা, সুতার ফ্রেমটার ওজন mg কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। সুতার ফ্রেমের ওজন W = mg, নিচের দিকে কাজ করবে। ওকে, এখন এখানে বলছিল যে এই ফ্রেমটার ভর কত, ফ্রেমটা ভর নির্ণয় করতে হবে। আচ্ছা একটু খেয়াল করি, তাহলে এই সুতার টান টিটাকে আমরা, এই সুতার টান টিটাকে দুটো উপাংশে বিভক্ত করে ফেলি। একটা হলো উলম্ব উপাংশ এই বরাবর, আর একটা হলো আনুভূমিক উপাংশ এই বরাবর। তাহলে আমাদের দেখো এখানে কিন্তু আনুভূমিক বরাবর কোনটা রয়েছে, আনুভূমিক বরাবর, তাহলে এটার নাম কি লিখবো, এই যে সুতার টান টি ছিল তাহলে এটা লিখবো হলো t cos 60 ডিগ্রি, আর এটা হবে হলো t sin 60 ডিগ্রি। এখন অনুরূপভাবে এই পাশের টানটা যেটা আছে সুতার টান, এটাকে আমরা দুটো উপাংশে বিভক্ত করে ফেলি, এটা হলো উলম্ব উপাংশ, এটা আনুভূমিক উপাংশ। তাহলে আনুভূমিক উপাংশ বরাবর t cos 60 ডিগ্রি, আর এটা ছিল হলো t sin 60 ডিগ্রি। ওকে, তাহলে দেখো একটু খেয়াল করো, এই t cos 60 ডিগ্রি আর এই t cos 60 ডিগ্রি পরস্পর বিপরীত দিকে আছে, তাহলে এই অংশটাকে পরস্পরকে কাটাকাটি করে দেবে। তাহলে বল দেখি এই উপর দিক বরাবর, মানে উলম্ব বরাবর দুটো বল আছে কিনা, t sin 60 ডিগ্রি, t sin 60 ডিগ্রি, এই দুটো বল উপর দিকে কাজ করবে, আর ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। যেহেতু সুতার ফ্রেমটা ঝুলে আছে, তাহলে উপর দিকের যে মোট বলটা আর নিচের দিকে যে মোট বলটা, এটা অবশ্যই কি ইকুয়াল হয়ে আছে। তাহলে আমরা বলতে পারি উপর দিকে মোট বল কতটুকু, বলো দেখি, t sin 60 ডিগ্রি প্লাস t sin 60 ডিগ্রি ইকুয়াল, এইটাই মূলত mg কিনা। কেন mg বুঝতে পারছি, কারণ উপর দিকে যে বলটা আর নিচের দিকে বলটা সমান হয়ে আছে বিধায় ফ্রেমটা এখানে ঝুলে আছে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে 2t sin 60 ডিগ্রি ইকুয়াল mg। তাহলে এখান থেকে আমরা m এর মানটা নির্ণয় করতে পারবো 2t sin 60 ডিগ্রি ডিভাইড বাই g, একটু মানগুলো ব্যবহার করি। তাহলে t এর মান কত ছিল, টান বল 10 দেওয়া ছিল, 2 × 10 × sin 60 ডিগ্রি ডিভাইড বাই 9.8 কেজি। তাহলে ক্যালকুলেটর থেকে মান বসিয়ে 1.767 কেজি। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। দেখো 6 নম্বর ম্যাথটাতে কি বলছে, রহিম মাঝি স্থির পানিতে 150 কেজি ভরের একটি স্থির নৌকাকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 100 নিউটন বলে গুণ টানছে আর কি। পানির তল ও নৌকার তলের ঘর্ষণ বল কিন্তু উপেক্ষণীয়। কি বলছে এখানে, প্রথম ম্যাথটা নৌকার ওপর প্রযুক্ত আনুভূমিক বল কত। 2 নম্বর প্রশ্ন বলছে নৌকাটি 2 মিনিটে পাড় বরাবর কতটুকু দূরত্ব যাবে। 3 নম্বর প্রশ্ন একই সময়ে পূর্বের অর্ধেক দূরত্ব যেতে টানের মান কত হবে। তো আমরা পর্যায়ক্রমে একটা একটা করে ম্যাথ করি। প্রথম ম্যাথটার দিকে থাকো, কি বলছে, নৌকার ওপর প্রযুক্ত আনুভূমিক বল কত। তো ব্যাপারটা চিত্র দিয়ে একটু বুঝি, তো নৌকাটাকে গুণ টানা হচ্ছে এভাবে, ঠিক আছে। তো গুণ টেনে কত নিউটন বল টানা হচ্ছে, 100 নিউটন, আমরা এফ বললাম। তাহলে বলছে আনুভূমিক উপাংশ কত, তাহলে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে টানা হচ্ছিল, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ, তাহলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে টানা হচ্ছিল। তাহলে আনুভূমিক বরাবর উপাংশ চাইছে, এটা উলম্ব বরাবর উপাংশ। তো আনুভূমিক বরাবর উপাংশ কত, আনুভূমিক বরাবর উপাংশ সমান সমান এফ cos 30 ডিগ্রি। এর মান কত ছিল, 100 নিউটন। তাহলে 100 cos 30 ডিগ্রি, cos 30 √3/2, তাহলে 50 √3 নিউটন। এটা হলো আনুভূমিক বরাবর উপাংশ। ওকে, খুব সহজ ছিল এটা।
পরের প্রশ্ন কি ছিল, নৌকাটি 2 মিনিটে পার বরাবর কতটুকু দূরত্ব যাবে। আমরা চিত্রটা আবার এঁকে নিই। এই ছিল নৌকাটা, এই নৌকাটা এভাবে গুণ টানা হচ্ছে কত এফ পরিমাণ বলে, তার এই বরাবর হলো উলম্ব অংশ, এই বরাবর আনুভূমিক অংশ। এখানে কোণের মান কত ছিল, কোণের মান ছিল 30 ডিগ্রি। ওকে, এখন বলছিল যে আণবিক বরাবর কতটুকু দূরে যাবে। তাহলে আণবিক বরাবর যদি দূরত্ব পেতে চাই তাহলে আণবিক বরাবর এই এফ বলের উপাংশটুকু লাগবে। তাহলে আণবিক বরাবর এই বলের উপাংশ কত, তাহলে আমরা বললাম হলো আণবিক বরাবর উপাংশ হলো এফ এক্স ইকুয়াল টু এফ কস 30 ডিগ্রি, যেটা আমরা পেয়েছিলাম 50√3। এই বলটার কারণে কিন্তু আণবিক বরাবর ত্বরণ সৃষ্টি হবে, তাই কি না? তাহলে ত্বরণ সৃষ্টি হলে তাহলে আমরা বলতে পারি তাহলে এফ এক্স ইকুয়াল টু এম এ, তো আমরা বলতে পারি এ ইকুয়াল এফ এক্স ডিভাইড বাই এম। এফ এক্সের মান কী ছিল 50√3 ডিভাইডেড বাই এম এর মান কী ছিল 150, তাহলে এটা আসবে হলো 3√3 ডিভাইড বাই 3 ইকুয়াল 1/√3। তাহলে আমরা আনুভূমিক উপাংশে যে বলটুকু ছিল সেই বল থেকে আমরা ত্বরণ বের করে নিলাম। এখন খেয়াল করো, এখানে কিন্তু আরেকটা তথ্য ছিল, স্থির নৌকা ছিল। আদিবেগ কী হবে, আদিবেগ 0 মিটার/সেকেন্ড। ওকে, ত্বরণের মান আমরা কিন্তু পেয়ে গেলাম। তো এখন আমাদের চাইছিল কত মিনিট নৌকাটা চালানো হয়েছিল, তাহলে নৌকা চালানো হয়েছে 2 মিনিট, 2 মিনিট মানে 120 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউর মান কী ছিল, ইউর মান ছিল 0, তাহলে হবে হাফ ইন্টু এর মান কী ছিল 1/√3 ইন্টু টি এর মান ছিল হলো 120 স্কোয়ার। ওকে, থেকে তাহলে 4156.921 মিটার, বা বলতে পারি 4.156 কিলোমিটার। এরপর 3 নম্বরে বলছে একই সময়ে পূর্বের অর্ধেক দূরত্ব যেতে টানের মান কত হবে। একই সময় পূর্বের অর্ধেক দূরত্ব, ঠিক না? এক্ষেত্রেও কিন্তু নৌকার আদিবেগ 0 মিটার/সেকেন্ড ছিল। ওকে, তাহলে এক্ষেত্রে একই সময় পূর্বের অর্ধেক দূরত্ব যেতে, পূর্বের অর্ধেক দূরত্ব, এবার এস এর মান তাহলে কত হবে 4156.92 ডিভাইড বাই 2 মিটার, 2078.46 মিটার। তাহলে একই সময় অর্থাৎ হলো টাইমের মান হবে হলো 120 সেকেন্ড। বলছিল অর্ধেক যেতে টানের মান কত হবে। দেখো আমরা আগের ম্যাথটাতে কিন্তু টান থেকে শুরু করছিলাম, টান কিন্তু দিয়ে দেওয়া ছিল, এবার টান নির্ণয় করতে হবে। তার মানে ম্যাথটাকে আমরা একটু উল্টো প্রসেসে আসবো। প্রথমে আমরা এখানে কি জানি সূত্র, আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে আমার এস এর মান ছিল 2078.46 ইকুয়াল টি এর মান কি ছিল, ইউর মান 0 ছিল, তাহলে হাফ ইন্টু এ ইন্টু টি ছিল হলো 120 স্কোয়ার। এই তো এই তথ্য থেকে প্রথমে আমরা কি পেয়ে গেলাম, এর মানটা পেয়ে যাবো এখান থেকে 0.2886 ms ইনভার্স 2। এখন আমরা আনুভূমিক বরাবর যে বলটুকু ছিল আনুভূমিক বরাবর, সেটা মান কি ছিল এফ এক্স ইকাল টু, আনুভূমিক বরাবর বলের কারণেই তো ত্বরণ সৃষ্টি হবে, এফ এক্স ইকাল টু এম এ। তাহলে আমরা এখান থেকে এফ এক্সটা বের করতে পারবো কিনা। এবার এম ছিল হলো 150 ইন্টু 0.2886 নিউটন। ওকে, 43.29 নিউটন। প্রথমে কি ত্বরণ বের করে নিলাম, এই ত্বরণ থেকে আনুভূমিক উপাংশের যে বলটুকু সেটা নির্ণয় করে নিলাম। এবার দেখো তো এফ এক্স, আমাদের মূল বলটা যেটা ছিল টান বল, সেটা কি ছিল এফ ছিল। তাহলে আমরা বলছিলাম যে এফ এক্স ইকাল টু এফ কজ 30 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের নির্ণয় করতে বলছি টান বলটা, এই এফ এর মানটা। তাহলে এফ এক্স কিন্তু পেয়ে গেছি আমরা। তাহলে আমরা কি বলতে পারি এফ এক্স এর মান ছিল 43.29 সমান এফ কজ, আচ্ছা এফ কজ 30 ডিগ্রি হবে হলো √3/2। তো এখান থেকে এফ এর মানটা ক্যালকুলেশন করো, এফ এর মানটা আসবে হলো 10 নিউটন। ওকে, 50 মিটার। তার মানে যদি একই সময় পূর্বের অর্ধেক দূরত্ব যেতে টানের মান কত করতে হবে, টানের মান কিন্তু আগে কত ছিল 100 নিউটন, তার টানের মান অর্ধেক করতে হবে, অর্ধেক করলে মানে 50 নিউটন করতে হবে, তাহলে সে একই সময় পূর্বের অর্ধেক দূরত্ব যেতে পারবে। ওকে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। দেখো 7 নম্বর ম্যাথটাতে কি বলছে, কানন ও রাজন স্থির পানিতে 500 কেজি ভরের একটি স্থির নৌকাকে নদীর 2 তীর থেকে একই বলে দড়ি দিয়ে 30 ডিগ্রি কোণে টানছে। নৌকাটি 5 মিনিটে তীরের সমান্তরালে 3.6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।
কানন রাজনকে বলে সমান টানে এ দূরত্ব 5 মিনিটের কম সময়ে পৌঁছা সম্ভব, পানির তলা নৌকার তলের ঘর্ষণ উপেক্ষণীয়। ওকে, প্রথম ম্যাটটাতে বলছে দড়ির টানের মান নির্ণয় করো। আচ্ছা, ম্যাটটা করার আগে আমরা একটু প্রথম ম্যাটটার জন্য চিত্রটা একটু দেখি। এই নৌকাটাকে কানন আর রাজন, এখানে কানন ছিল, এখানে রাজন ছিল, তো তারা দড়িটাকে এই সমান বল এফ বলে টানছে। ওকে, তার ফলে নৌকাটা এই দিক বরাবর গতিশীল হচ্ছে। তো কিভাবে টানছে তারা? আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ করে? 30 ডিগ্রি কোণ করে নৌকাটাকে টানছে। ক্লিয়ার? আর প্রশ্নটা বললো যে দড়ির টানের মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কাছে কী কী তথ্যগুলো আছে দেখে নিই। এখানে দেখো, এই নৌকার কিন্তু আদিবেগ কী ছিল? 0। দূরত্ব কত ছিল? 3.6 কিলোমিটার, ইকুয়াল টু 3600 মিটার। আর কি ছিল? সময় ছিল হলো 5 মিনিট, ইকুয়াল 300 সেকেন্ড। এই তথ্যগুলো আমাদের কাছে আছে। এখন আমরা দেখতে চাই এই নৌকাটা, দেখো আমি যে কানন যে বলে টানছে পরিমাণ বলে, এই বলটাকে দুটো অংশে বিভক্ত করলে এটা নাম হলো উলম্ব উপাংশ, আর এটা আনুভূমিক উপাংশ। আবার রাজনের ক্ষেত্রে দেখো, এই এফ বলের আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ। তো এফ বলের আনুভূমিক উপাংশটা কী বলবো আমরা? তাহলে বলবো হলো এফ কজ 30 ডিগ্রি, আর রাজনের বলের আনুভূমিক উপাংশকে বলবো হলো এফ কজ 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বলো দেখি এই নৌকাটার এই আনুভূমিক বরাবর মোট বল, যেটাকে আমরা আর দ্বারা লিখলাম, আর ইজ ইকাল টু, তাহলে কাননের বলের আনুভূমিক উপাংশ ছিল এফ কজ 30 ডিগ্রি প্লাস রাজনের বলের আনুভূমিক উপাংশ ছিল হলো এফ কজ 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 2f cos 30 ডিগ্রি। এটা হলো আনুভূমিক বরাবর নৌকাটার মোট লব্ধি বল। এই লব্ধি বলের কারণেই তো কি হবে? এই লব্ধি বলের কারণে কিন্তু নৌকাটার সামনের দিকে অগ্রসর হবে। তাহলে আমরা এই লব্ধি বলের জায়গায় কি লিখতে পারি? লব্ধি বল এটার জায়গায় ত্বরণটা পাওয়া যাবে এম এ। তাহলে আমরা লিখতে পারি এই ইকুয়ালটি কি লিখতে পারি? 2f cos 30 ডিগ্রি ডিভাইড বাই এম। ওকে, এখন দেখো আমরা এই তিনটা তথ্যকে আদিবেগ, দূরত্ব এবং সময় থেকে আমরা এখান থেকে কি নির্ণয় করতে পারি? আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আমরা কি লিখতে পারি? এর মান তো 0 ছিল, তাহলে হাফ এটি স্কোয়ার এস। এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল টু 2s ডিভাইড বাই টি স্কোয়ার। তাহলে এটা দেখো এ ইজ ইকুয়াল টু কী ছিল? 2f cos 30 ডিভাইড বাই এম, আর এখানে এ ইকুয়াল টু কী ছিল? 2s ভাগ টি স্কোয়ার। তার আমরা লিখতে পারি কি? সুতরাং লিখতে পারি 2f cos 30 ডিভাইড বাই এম ইকুয়াল 2s ডিভাইড বাই টি স্কোয়ার। ক্লিয়ার? দেখো এখান থেকে সবগুলো মানই কিন্তু আমাদের আছে, এখান থেকে সবগুলো মান দেওয়া আছে, জাস্ট বসিয়ে দিলে আমরা এখান থেকে এফ এর মানটা নির্ণয় করে নিতে পারবো। তো এফ এর মানটা তোমরা একটু সরাসরি নির্ণয় করে নাও। 40 ভাগ √3 সমান 23.094 নিউটন। এটাই হলো এফ এর মানটা ছিল। তার মানে এই দুজনের টানের মান সমান ছিল। তাহলে এফ রাজন এই নৌকাটাকে এফ বলে, মানে 23.094 নিউটন বল টানছে, আর কাননও এই নৌকাটাকে 23.094 নিউটন বল টানছে। আশা করি প্রথম ম্যাটটা বুঝতে পারছো। ওকে, দেখো 2 নম্বর ম্যাটটার জন্য ওই আগের চিত্রটা রেখে দিলাম আমরা এখানে। এখন এই চিত্র থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি, ম্যাটটাকে নিয়ে আগে আলোচনা করি, তারপর আমরা ম্যাথে চলে যাব। কাননের বক্তব্য সঠিক কিনা? কারণ কি করতে যাচ্ছিল? কারণ বলছে কি সমান টানে এই দূরত্ব মানে এই সেম 3600 মিটার, সেম দূরত্ব সমান টানে এই দূরত্ব 5 মিনিটের কম সময়ে পৌঁছানো সম্ভব। এখানে একটা বল ছিল, এই বলের এই দিক বরাবর একটা উপাংশ ছিল। এখন আমি যদি বলি এই বলটা ধরে নাও 10 নিউটন বল, আর এই কোণটা যদি ধরে নাও 30 ডিগ্রি হয়, তাহলে এই 10 নিউটন বলের এই দিকের অংশটার মান কত? তাহলে আমরা বলবো হলো 10 cos 30 ডিগ্রি। 10 cos 30 ডিগ্রিতে হবে হলো 10 ইন্টু √3/2, তাহলে এরপর হলো 5 √3 নিউটন।
এখন এই মানটাকে যদি এই কোণের মানটা যদি কমাতে কমাতে এই 10 নিউটন বলটাকে যদি আমরা একদম ঠিক এই অক্ষ বরাবর নিতে পারি, মানে কোণের মান কমাতে 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 যদি এরকম একটা বরাবর নেই, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হবে 10 cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান 1, তাহলে আমরা বলতে পারি এটা হবে হলো 10 নিউটন। তার মানে যত আমি কোণের মানটাকে কমাচ্ছি, যত কমাবো কোণের মানটাকে, তত কিন্তু বলের মানটা আমি এদিক বরাবর বলের মানটা বেশি পাবো। আচ্ছা, বলের মান বেশি পাইলে কি হবে? যদি আমি নৌকাটার এই কোণটাকে, এই কানন এবং রাজন যে কোণে আগে গুণ টানছিল সেই কোণের মানটাকে যদি কমায় ফেলি, তাহলে এই দিক বরাবর লব্ধি বলটা কি পেয়ে যাবো? এদিক বরাবর লব্ধি বলটা বেশি পাবো। লব্ধি বলটা বেশি পেলে ত্বরণও বেশি পাবো। ত্বরণ বেশি পেলে আমার একই দূরত্ব যাওয়ার জন্য আমাদের সময় কম লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু তাহলে বুঝে ফেলছি আমরা যে এই কানন এবং রাজন যদি এই কোণে না টেনে এর চেয়ে কম কোণে টানতো, তাহলে কিন্তু আগের তুলনায় মানে 5 মিনিটের কম সময় নৌকাটাকে নিয়ে পৌঁছাতে পারতো। ওকে, তাহলে এইটা ছিল হলো কানন টানছিল এই বলে, আর এটা এবার থেটা কোণে ধরে নিলাম, তাই না? কারণ আমি এবার কিন্তু আসলে কোণের মানই নির্ণয় করতে চাই। তো এটা ছিল কানন, এখানে ছিল রাজন। তাহলে এখানে এই দুইজনের লব্ধি বল আর দুইজনের যে বলটা ছিল এফ আর এই বলের এই আনুভূমিক উপাংশ এবং রাজনের বলের এফ বলের আনুভূমিক উপাংশ মিলে কি ছিল? 2f cos θ। ওকে, এখন আমরা এখান থেকে কী বলতে পারি আর ইকুয়াল কি বলতে পারি? ma। যেহেতু এই লব্ধি বলের কারণে নৌকাটা সামনের দিকে গতিশীল হবে, তো এই ত্বরণ পাওয়া যাবে এই বলের কারণে, তাহলে আমি বলতে পারি 2f cos θ। অনুরূপভাবে আমাদের যে s ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার গতির সমীকরণ ছিল, এখান থেকে কিন্তু আমরা ত্বরণের মানটা বের করে নিতে পারি। s এর মানটা আচ্ছা আপাতত থাকে এইভাবে, তাহলে a ইজ ইকুয়াল টু 2s ডিভাইড বাই t স্কোয়ার, এটা বলতে পারি। তাহলে আচ্ছা সরি, এখান থেকে আমরা একটু এটাকে নির্ণয় করে নিই, a ইকুয়াল টু 2f cos θ ডিভাইড বাই m। তাহলে এই সমীকরণ 1 এবং সমীকরণ 2 এর দিকে তাকাও। সমীকরণ 1 কী ছিল? 2f cos θ বাই m, এখানেও কী ছিল? 2s ডিভাইড বাই t স্কোয়ার। তাহলে আমরা 1 ও 2 হতে কী লিখতে পারি? 1 ও 2 হতে পারি 2f cos θ ডিভাইড বাই m সমান 2s ডিভাইড বাই t স্কোয়ার। ওকে, t স্কোয়ার ইকুয়াল টু কী আসবে? t স্কোয়ার ইকুয়াল আসবে হলো 2ms ডিভাইড বাই 2f cos θ। আমরা যদি টি এর মান নির্ণয় করতে চাই, টি ইকুয়াল আসবে হলো রুট ওভার 2ms ভাগ 2f cos θ। ওকে, এখন আমাদের শর্তটা কী ছিল? কারণ কি বলছিল যে 5 মিনিটের কম সময়ে পৌঁছা সম্ভব। তাহলে 5 মিনিটের কম সময় পৌঁছা সম্ভব, টি এর মানটা কেমন হবে? লেস দেন 5 মিনিট। তাহলে টি ইজ লেস দেন 5 মিনিট, এটা শর্ত মতো লিখতে পারি, শর্ত মতে। তাহলে 5 মিনিট হলো 300 সেকেন্ড। ওকে, তাহলে টি এর ভ্যালুটা ছিল রুট ওভার 2ms ডিভাইডেড বাই 2f cos θ, এটা লেস দেন কত হবে? 300। বর্গ করে দিই উভয় পাশে, বর্গ করলে কী পাবো? 2ms ডিভাইড বাই 2f cos θ ইজ লেস দেন 300, 300 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি? বিপরীতকরণ করলে 2f cos θ ডিভাইড বাই 2ms, আচ্ছা এখানে 2টা কেটে দিই। ওকে, তাহলে ইজ গ্রেটার দেন 1 ডিভাইড বাই 90000। ওকে, তাহলে আমরা বলতে পারি f cos θ ইজ গ্রেটার দেন ms ডিভাইড বাই 90000। ওকে, তাহলে cos θ মানে কি বলতে পারি? cos θ ইকুয়াল না, ইজ গ্রেটার দেন ms ডিভাইড বাই, আচ্ছা এবারে মানগুলো বসিয়ে দিই। m এর মান কত ছিল? 500 কেজি। তাহলে 500 ইন্টু s ছিল হলো 3.6 কিলোমিটার, অর্থাৎ 3600 মিটার। আর নিচে ছিল হলো 90000, আর এফটা পাশে ভাগ হয়ে গেলে ইন্টু এফ ছিল হলো 40/√3। এফের ব্যাপারটা মনে আছে কি না? আমরা প্রথম ম্যাটাতে এফ এর মান নির্ণয় করেছিলাম 40/√3। তাহলে এখান থেকে cos θ ইজ গ্রেটার দেন, এখান থেকে টোটাল মানটুকু একবারে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর থেকে, তাহলে এটা কত আসবে? এটা আসবে হলো
√3/2। তাহলে বলতে পারি cos θ is greater than cos 30। তাহলে তুমি থেটার যে মানই বসাও না কেন, এই কন্ডিশনটা দেখো, এইটাকে আমি কি বলতে পারি, থেটা ইজ লেস দেন 30 ডিগ্রি। কেন এরকম হলো দেখো, তুমি যদি এখানে cos থেটার মান 30 ডিগ্রির চেয়ে কিছু একটা বড় বসাও, তাহলে cos 30 মান √3/2, তাহলে cos থেটার মান যদি 30 ডিগ্রির থেকে বড় বসাও, সেক্ষেত্রে কি হবে, এইটা কিন্তু √3/2 থেকে কম আসবে। তাহলে শর্তটা উল্টে গেল কিনা, এই জন্য অসমতার চিহ্ন এখানে চেঞ্জ হয়ে যাবে। তার মানে থেটার মান কি বসাতে হবে, 30 ডিগ্রি থেকে কম। আশা করি বুঝতে পারছো। তাহলে এখনও তাহলে কাননের বক্তব্য সঠিক কিনা, হ্যাঁ কাননের বক্তব্য কখন সঠিক হবে, যদি কানন কি করে 30 ডিগ্রির চেয়ে কম কোণে, কানন এবং রাজন দুজন যদি 30 ডিগ্রির চেয়ে কম কোণে নৌকাটাকে টানে, তাহলে এই একই সময়ে এই সেম দূরত্ব যেতে তাদের 5 মিনিট থেকে কম সময় লাগবে। আশা করি বুঝতে পারছো। তো এই হলো আমাদের আজকের উপাংশ নির্ণয় সূত্র দেখলাম আমরা, তারপরে এ সংক্রান্ত কিছু ম্যাথ করলাম। তো সামনের ক্লাসে আমরা ভেক্টরের নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।